শুরু করছি তোমাকে চাই। লিখনিতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা 22। ঠিক তখনই দরজার পাশে একসাথে দাঁড়িয়ে থাকা বডিগার্ডটা দরজা খুলে দেয়। ভেতরে ঢোকে মার্ক, নিখুঁতভাবে পরা কালো স্যুট, চোখে হালকা ধূসর ফ্রেমের চশমা, তার হাতে একটা ছোট্ট ট্যাবলেট ডিভাইস যেখানে কিছু ডেটা খোলা। মার্ক এগিয়ে এসে ধীরে বলে, বস, রিপোর্টটা এসে গেছে। ক্রিস গ্লাস নামিয়ে দিল। বলো। মার্ক গম্ভীর মুখে স্ক্রিনটা সামনে ধরল। এই এলাকার নতুন কিছু মুভমেন্ট দেখা গেছে। 3জন লোক, নাম বলছে রাফিন খান, জুবায়ের রাশিদ আর ইমন রায়হান। সবাই নিচের দিকের দুনিয়ার কাজ করে, কিন্তু এখন কারো না কারো পেছনে টাকা ঢালছে। শুনেছি ওদের সঙ্গে নুহানের সম্পর্ক আছে। কিরিসের চোখের কোণা সামান্য নড়ল। ঠান্ডা নির্লিপ্ত দৃষ্টি। সে গ্লাসটা তুলে আবার একটা চুমুক নিল। গ্লাস নামিয়ে শান্ত গলায় বলল, নুহানকে? মার্ক নিচু গলায় বলল, এই এলাকার নতুন ডন। শহরের পশ্চিম দিকটা এখন পুরো ওর কন্ট্রোলে। কিরিস নিঃশব্দে বসে থাকলো কিছুক্ষণ। কাবের হালকা হেসে বলল, এইসব নাম শোনা গেলেই মনে হয় কেউ যেন নিজের কবর খুঁড়তেছে। রিহান হেসে যোগ করলো, ঠিক বলেছিস ভাই। সবাই হাসলো, কিন্তু কিরিস হাসলো না। তার দৃষ্টি একেবারে ফাঁকা। নিস্তব্ধতা যেন ভয়ঙ্করভাবে ঝুলে আছে চারপাশে। একটু পর সে ধীরে বলল, মার্ক, ওদের ব্যাকগ্রাউন্ড কাল সকালে টেবিলে চাই। আর নোহানের ডান হাতকে, সেটা আগে খুঁজে বের করো। মার্ক মাথা নেড়ে বলল, ইয়েস বস। মার্ক সরে গেলে কিটিস আবার গ্লাস তুলে নিল। দূরে বাড়ির মিউজিক বাজছে, কিন্তু তার চোখে এখন অন্য এক আগুন জ্বলছে। শান্ত, কিন্তু ভেতরে ভেতরে দাউ দাউ করে জ্বলছে কোনো প্রস্তুতির আগুন। রেহান গতকাল একটা কাজ করার সময় একটা ফুটেজ হ্যাক করে। রেহান তত দিন ধরে ফোনের সঙ্গে চুম্বনা সহ আচরণ করে। আজও তার ওই আচরণই চলছে, শুধু ফোনটা একটু আলাদা। সে নিজেরাই এক হাত ভাঙিয়ে হ্যাক করে ফেলে মিস্টার সমীরের বাড়ির ক্যামেরা। গতকাল রাতের কাজ। আগের দিনের ফাইলগুলো এখনো রিহানের ফোনে জমে আছে। একবার সে সবার সামনে সেগুলো খুলে বসলো। চোখে নেকের সেই পাগলখানার চাহনি। সবাই বাইরে চায়ের পাতার মতো সরু চেহারে বসলো। কাবির, ইয়াবি, রিহান, 3জনের মধ্যে রিহানই আজকের কৌতূহলের কেন্দ্রবিন্দু। রিহান হেসে হাতের আঙ্গুল দিয়ে স্ক্রিনের সোয়াইপ করে বলে, দেখো তো গতকালের ফুটেজ। মিস্টার সোম রান্নাঘরে, আর বউ তার কণ্ঠ ওঠানামা করে। সবাই আগ্রহ চোখে ফুলিয়ে দেখে। ফুটেজে দেখা যাচ্ছে সোমের ঘরের দরজার কাছে সদ্য গোছানো চশমা নিয়ে দাঁড়ানো। পাশ থেকে বউ লাফিয়ে এসে একটুও বাদ দিচ্ছে না, থরথরে হাত। সৌম্য চুপচাপ গলাবাগান করে। কখনো কখনো হাত তুলে নিজেকে রক্ষা করতে চায়, আবার হাস্যকর ভঙ্গিতে বুকে বের হচ্ছে। কাবির, ইয়াবে লজ্জা মিশ্রিত হেসে ফাটাফাটি কাটায়। কাবির বলে, ওরে বাবা, এ তো আমরা বলছিলাম তোকে একটু ছেড়ে দাও, তাকে একটু ছেড়ে দাও। ইয়াবে কাজ চুটকে হাসি বাঁধতে পারে না। রিহান বুম করে বলে, আর কি, বউয়ের হাতে মার তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখো মিস্টার সোম, ও হ্যাঁ, করে বসে আছেন। একটু রসিকতা করলেন মনে হচ্ছে। সবাই একসঙ্গে হেসে উঠল, কিন্তু ইয়াপি হঠাৎ সেইভাবে জবাব দিল, ভ্রু চেপে, এইসব কি রে, লোকের বাড়ির ক্যামেরা হ্যাক করে ছবি দেখছিস? একদিন দেখা গেল কার বাসর রাতের ফুটেজ হ্যাক করে বসে আছে। রিহান শিষ্টাচারীর মতো কাঁধ ঝাঁকায়, আরে একটু মজা করে দেখি কি হলো। কাবির, রিহান, ইয়াবি হাসাহাসি করেছে। আড্ডা হালকা তামাশায় ভরা। তারপর রিহান কৌতুক ভঙ্গিতে বলে, তুমি জানো না, বুঝলে মজা পাবে। কদিন পরেই দেখবে বাসর রাতে সিসি ফুটেজ, ওটা বরাবরই মজা হবে। কাবির ততক্ষণে কাঁধ তুলে, সেটাও দেখি, তখন সব প্লট খুলে যাবে। রিহান বলে, চল, ওই পাশে তোকে মিস্টার সৌমিরের ফুটেজ দেখাচ্ছি। কাবির সহমত করে বলে। ইয়াবি বলে, থাক, আমার ভাইয়ের সাথে আমরা 2জন গেলাম ওইদিকে। বারে একটা বিশেষ নীরবতা নেমে এলো। সবাই হেসে মুখ ঢাকা দিল, কেউ অস্বস্তিতে প্রকাশ করলো। তবে কিরিস চুপচাপ এক কোনায় বসে থেকে সিগারেট টানছে। ধোঁয়া যেন তার মুখের কাছ থেকে বাইরে অচেনা কোনো ছায়া ছেড়ে দিচ্ছে। গ্লাসে থাকা ড্রিঙ্কসের বুদবুদগুলো নীরবে উপরের দিকে ছেল তুলে নেয়।
তার চোখে হাসি নেই, একদম শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে কাটা কাটা ভাব। অভি তখন কণার দুপাশে দাঁড়িয়ে বহুক্ষণ চোখ বেঁধে দেখছে। সে চুপচাপ বার টেবিলে এগিয়ে এসে কিরিসের সামনে বসে পড়ল। নাকের উপর বিষাদের একটা লাইন পড়ে। কোনো কথা না বলে শুধু নাকের উপর বিষাদের একটা লাইন পড়ে। কোনো কথা না বলে শুধু কিরিসের দিকে তাকিয়ে থাকলো। কিরিস ধোয়া নিঃশ্বাসের সঙ্গে ধীরে স্বস্থান করে এবং শুধু একটি শব্দ করলো, আয় এখানে বয়। অভি মাথা কেচে নিল। কথা ছিল না, কিন্তু চোখে সেই হাজারটা প্রশ্ন। তার পাশে রিহান ছিপ দিয়ে আবার একটা মজার কাজ চালাতে গেল, কিন্তু ক্রিসের মুখে কড়া শাসনীয় দৃষ্টি এসে কাঁধে চাপ দিল। বিভ্রান্ত হাসি আর নীরব উত্তেজনার মিশ্রণে বাড়ির বায়ুটা ভিজে উঠল। রিহানের কৌতূহল ছিল মজা দিতে, ইয়াবি কলরবে হাসি, কিন্তু কিরিসের সেই চুপচাপ উপস্থিতি এবং অভির সামনে এসে বসা, সব মিলিয়ে পরিস্থিতিটা হঠাৎ একটু অন্যরকম হয়ে উঠল। মানুষগুলো আবার তাদের গল্পে ঢুকে পড়ল, কিন্তু বারটার কোণে এখন একটা অদ্ভুত ঘনভাব তৈরি হয়ে আছে। হাস্যকরতা আর গম্ভীরতার অদ্ভুত মিশ্রণ। ওয়েটার এক গ্লাস জুস এগিয়ে দিল। অভি গ্লাসটা হাতে নিল, গ্লাসের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলো। তারপর অভি গ্লাসটা টেবিলের উপর রাখলো, চোখ সরাসরি কিরিসের দিকে। গলার স্বর ঠান্ডা, কিন্তু কথায় আগুন। তুই আর লিসি এক ঘরে কি করছিলি? আর আধা ঘন্টা পরে গোসল করেছিস কেন? সোজা কথা বল, কি করছিস ওর সঙ্গে? কিরিসের ঠোঁট ধীরে ধীরে এক ধরনের শয়তানি হাসি ফুটে উঠল। ওর মুখটা একটু অভির কাছে নিয়ে এলো, চোখের দৃষ্টি ধারালো। সেই দৃষ্টি যেন বলে, তুই জানতে চাস? এক মুহূর্তে বাতাস ভারী হয়ে উঠল। কিরিস ঠান্ডা গলায় বলল, যা করার দরকার ছিল আমি করেছি, এখন তুই কি করবি অভি? অভি এক ঝটকায় উঠে দাঁড়ালো। রাগে মুখ লাল হয়ে যায়, হাত বাড়িয়ে কিরিসের শার্টের কলার ধরে ফেলে। চোখে রক্তচাপ আগুন। তুই কি পাগল নাকি কিরিস? কি করেছিস তুই? পাশে ইয়াবি চমকে ওঠে। ইয়াবি পরিস্থিতি শান্ত করতে বলে, আরে অভি কি করছিস? কিরিস তোর বড় হয়। ইয়াবির কথা অভি শোনে না। কিরিসের শার্টের কলার আরো শক্ত করে ধরে বলে, বল কি করেছিস তুই আমার লিসির সঙ্গে? কিরিস শয়তানি একটা হাসি। হাসিটা দেখে মনে হলো যে এটা যমরাজের হাসির থেকেও ভয়ঙ্কর। যে দেখবে তার গায়ের লোম সোজা হয়ে যাবে। কণ্ঠ ঠান্ডা রেখে গম্ভীর গলায় বলে, অভি, লিসি আমার হয়ে গেছে পুরোটা। অভি বলে, তোকে আমি? কিরিস বলে, বিকজ আই ফাক লিসি। কথাটা অভির কানে যেতেই দেহের সব শক্তি যেন হিম হয়ে গেল। কিরিসের শার্টের কলার ছেড়ে দিল, দম করে চেয়ারে বসে পড়ল। ইয়াবি তখন তখন একটু মিজোটোতে চুমুক দিচ্ছিল। কিরিসের কথা শুনে ইয়াবির বিষম খায়। মেজাজি তো যেন নাক, মজিতে যেন নাক কান দিয়ে বের হয়ে যাবে এমন অবস্থা। যে মজা করছিল একটু আগেও, এখন সে পুরো হতভম্ব। এমন উত্তর কিরিসের কাছ থেকে সে আশা করেনি। গ্লাসের ভেতরে বুদবুদগুলো যেন থেমে যায়। বারের আলো হঠাৎ ভারী হয়ে ওঠে। সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে কিরিসের দিকে। কিরিস তখনও শান্ত, চোখে শীতল আগুন, ঠোঁটে ঠান্ডা হাসি। আর সেই নীরবতা যেন শব্দের থেকেও বেশি জোরে বাজে। কিরিস নিজের শার্টের কলার ঠিক করলো, ওহির দিকে একটু ঝুঁকে বলল, লিসি তোর কবে থেকে হলো? কোন মুখ দিয়ে বললি আমার লিসি? আমার খালাতো ভাই বলে তুই এখনো বেঁচে আছিস। অন্য কেউ যদি হতো বা বলতো এই কথা লিসি আমার, তাহলে আমি তাকে কবরের করে দিতাম। বাড়ির ভেতর নরম নীল আলো, হালকা জ্যাজ মিউজিক বাজছে। টেবিলের উপর দুটা গ্লাস, একটা বরফ গলে পড়ছে ধীরে ধীরে। অভি ও কিরিসের মুখোমুখি বসে। অভি চোখ নামিয়ে গ্লাস ঘুরিয়ে, এটা এটা করলে কেন? এটা তো সত্য না। তুই তুই এমনটা কিভাবে করতে পারলি? কিরিস চুপ, গ্লাসের ভেতর তাকিয়ে, ধোয়ার ভেতর হারিয়ে যাওয়া দৃষ্টি। অভি বিরক্ত কণ্ঠে বলে, আমি তোর কথা বিশ্বাস করি না। লিসি এমনটা কখনো করবে না, আমি ওকে জানি। অবশ্যই করবে, কারণ লিসি শর্মা আমাকে ভালোবাসে, বুঝতে পেরেছিস? না না, এটা। কিরিস হালকা নিঃশ্বাস ছাড়ে, কোনো জবাব দেয় না। তার হাতের আঙুলে হালকা করে গ্লাস ঘোরে। ঠিক তখনই পাশের টেবিল থেকে ভেসে আসে কিছু ছেলেদের কণ্ঠ। একটা ছেলে বলে, দেখেছো ওইটা সাদা শাড়িটা পরা মেয়েটা? কসম, চোখ ফেরানো যায় না। দ্বিতীয় ছেলেটা বলে, আর ওই গোলাপি ড্রেস অনিটাকে দেখ,
হাঁটা দেখলে মাথা ঘুরে যায়। তৃতীয় ছেলেটা হাসতে হাসতে বলে, আর ওই যে যার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে, ওর হাসিটা দেখেছো? আরে ভাই, এমন হাসি ছুঁয়ে দিতে মন চায়। তাদের হাসির সঙ্গে সঙ্গে টেবিলের গ্লাসে বরফ কট করে ভেঙে যায়। আরো নানা বাজে বাজে কথা ভেসে আসে ওই টেবিল থেকে। আর কিরিসের বুঝতে বাকি থাকে না, ওই তিন মেয়েকে, সাদা শাড়ি পরা লিসি, গোলাপি শাড়ি পরা আরবি আর আনু, ওদেরকে নিয়ে ওই টেবিলের নানা মন্তব্য চলছে। কাবির, রিয়ান, ইয়াবি এরাও ওদের কথা শুনে বেশ খেপে গেছে। তিনজনই শার্টের হাতা গোটাতে শুরু করেছে, যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে অভি কিরিসের দিকে তাকিয়ে বলেন, কিরিস। কিরিস ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে ভয়ানক ঠান্ডা ভাব, চারপাশে নিস্তব্ধতা। চুপ, বারটেন্ডারও চুপ। সে ধীরে ধীরে হাঁটে ছেলেগুলোর টেবিলের দিকে। ওরা এখনো হাসছে, কিছু বুঝতেই পারছে না। ক্রিসের হাতে ড্রিঙ্কসের বোতলটা হঠাৎ উল্টো করে ধরে, এক মুহূর্তে ঠাস, বোতলটা এক ছেলের মাথায় ভেঙে পড়ে। রক্ত ঝরতে থাকে কাঁচের টুকরোর ফাঁক দিয়ে। ছেলেটা চেয়ারে বসতেই কাতর শব্দ করে নিচে পড়ে যায়। বাড়ির ভেতর নিস্তব্ধতা, কেউ নড়ছে না। ক্রিস ধীরে ধীরে নিচু হয়ে ভাঙা বোতলের মাথাটা মাটিতে ফেলে দেয়। ক্রিস ঠান্ডা নিচু গলায় বলে, যাদের হার্ট দুর্বল, দয়া করে এখান থেকে চলে যান। পরবর্তীতে স্ট্রোক করলে আমার দোষ নেই। কাবির, কাবির এর নামটাই যথেষ্ট। কাবির কি করবো তা নিয়ে। সে ঘুরে দাঁড়ায়। অভি স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। বারের নীল আলোতে ক্রিসের মুখটা যেন বরফের মতো ঠান্ডা, নিস্তব্ধ, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। কাবির দ্রুত এগিয়ে এসে অভির হাত ধরে বাড়ির বাইরে নিয়ে যায়। ভালোভাবে বুঝিয়ে বলে দেয় এখান থেকে চলে যেতে। প্রথমে অভি যেতে না চাইলেও পরবর্তীতে জোড়াজুড়িতে চলে যায়। কিন্তু এখানেই শেষ নয়, অভি আবার আসবে, তার চোখের চাউনি বলে দিচ্ছে। অভিকে পাঠিয়ে দিয়ে কাবির বাড়ির ভিতর ঢোকে। ক্রিস ধীরে ধীরে ওদের টেবিলের দিকে এগিয়ে আসে। শুধু বুটের টক টক আওয়াজ শোনা যায়। ওরা এখনো হেসে চলেছে, কেউ বুঝতে পারছে না ঠিক কি আসছে সামনে। 2 নাম্বার ছেলে অর্ধ হাসি, কি রে ভাই, কিছু বলবি নাকি? ঠাস, এক মুহূর্তে ক্রিসের মুষ্টি ওর মুখে। চেয়ারে বসা অবস্থায় ছেলেটা উল্টে পড়ে যায় মেঝেতে। বোতল ছিটকে গিয়ে দেওয়ালে আঘাত করে ভেঙে যায়। আর কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ ক্রোধের আগুন। দ্বিতীয়জন উঠে দাঁড়ায়, চেয়ার তুলে আঘাত করতে চায়। ক্রিস তার হাতের মাঝখান দিয়ে ঢোকে, চেয়ারটা টেনে নেয় আর ঘুরে পেটের মাঝখানে একটা হালকা হাঁটু। ছেলেটা হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে, মুখ থেকে রক্ত বের হয়। ক্রিস নিচু হয়ে বলে, ওদের নাম মুখে এনেছিলি, তাই না? তৃতীয় জন ছুটে আসে বোতল নিয়ে। ক্রিস এক পাশে সরে গিয়ে তার কবজি ধরে টান দেয়। একটা চটার শব্দ হয়, হাড় ভেঙে যায়। বোতল মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায় আর ক্রিস সে ভাঙা কাচের টুকরো তুলে নেয়। চোখে ঠান্ডা আগুন, ঠোঁটে একটুখানি বাঁকা হাসি। ভাঙা বোতলের চকচকে ধারটা ছেলেটার মুখের সামনে ধরে বলে, ওদের নাম নিলে জিহ্বা কেটে ফেলি, আর চোখ তুললে চোখ উপড়ে ফেলি। তারপর একটানে তাকে টেবিলের উপর ফেলে ঠাস, ঘুষি, হাঁটু, টেবিলের কাজ সব মিশে এক হয়ে যায়। বাতাসে উড়ে যায় বরফ, ঠান্ডা কাচের গন্ধ আর ভয়। আর কেউ এগোয় না, সবাই স্থির হয়ে তাকিয়ে থাকে সেই মানুষটার দিকে, যে একাই পুরো বারটাকে নীরব করে দিয়েছে। কাবের ভেতরে ঢোকে, নজরে পড়ে মেঝেতে ছড়িয়ে পড়া কয়েকজন অচল দেহ, কাচের টুকরো আর ভাঙা চেয়ার। সে হঠাৎ চেপে যায়। সেখানে ক্রিস এক কোণে দাঁড়িয়ে আছে, হাতে একটা ড্রিঙ্কসের বোতল। ক্রিস ধীরে ধীরে সেই ছেলেটার দিকে এগোচ্ছে, যে ছেলেটি সাদা শাড়ি পরা লিসির সম্পর্কে বাজে কথা বলেছিল। বারটা এখন নিস্তব্ধ, কেবল ক্রিসের বুটের আওয়াজ শোনা যায়। রিহান পাশের একজনকে ধরে কড়া কণ্ঠে বলে, শালা, আমার বোনের দিকে নজর দেওয়া, হাঁটা দেখি প্রেমে পড়েছিস কুত্তার বাচ্চা। বলে সে এক লাথি মারে। ছেলেটার মুখ থুবড়ে পড়ে মেঝেতে। রিহান আরো একটিকে গম করতে যাচ্ছিল, তখন ইয়াবি সমান থেকে এগিয়ে এসে কণ্ঠটা নিচু করে বলে, দাঁড়া, এবার আমাকেও একটু চান্স দে আমার ফিউচার বানানোর। ইয়াবি ছেলেটিকে ধরা দিলে লাফিয়ে পড়ে। তার কণ্ঠ ঠাট্টা ভরা, কিন্তু ঝাঝালো। ওরে বাবা, হেঁটে আসা সুন্দরীকে দেখছো? তাকে আমি যদি হাসপাতালে না পাঠাই তোকে আমি যদি হাসপাতালে না পাঠাই তাহলে আমি শিক্ষক না। আজ আমি তোকে শিখাবো কিভাবে টুইঙ্কেল 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 লিটল স্টার পড়তে হয়।
ইয়াবি কথা বলতে বলতে মারতে থাকে। চট করে দক্ষতার সঙ্গে লাথি, হাত, কাঁধে আঘাত, সবই দ্রুত। ছেলেটা আর দাঁড়াতে পারে না, তার গড়ডালিতে চাপ পড়ে। অন্যরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কাবির এগিয়ে এসে রিহানের ঘাড়ে হাত রেখে বলে, এই ওইদিকে চল, বসি দেখি। দাঁড়িয়ে দেখতে মজা নেই। আমার এখন হাত দিতে ইচ্ছে করছে না। রিহান ঠোঁটের কোণে হেসে বলে কোমল কণ্ঠে, চল, আমি যাকে মারতে চাইছিলাম তাকে ইয়াবি মারছে। চল আমরা একটু ওয়াইন খাই। ধীরে ধীরে পেছনে সরে এসেছে। কেবিনে বসে ওয়াইন নেওয়ার ভান করে, কিন্তু চোখগুলো সবসময় কিরিসের দিকে টিকে আছে। কিরিস ধীরে ধীরে এগিয়ে যায় ছেলেটার দিকে। ইতিমধ্যে মার খেয়ে ওর অবস্থা খারাপ, কোনো মতে নিজের পায়ে দাঁড়াতে পারছে। টেবিলের উপর ভর দিয়ে যেই না দাঁড়িয়েছে, ক্রিস হাতে থাকা বোতলটা টেবিলে বাড়ি মেরে ভেঙে ফেলেছে। হাতে রেখে দিয়েছে বোতলের ভাঙা কাচের টুকরা, সুচালো ধার কাচের টুকরা। ক্রিস এক হাত দিয়ে ছেলেটির মাথার চুল মুষ্টি করে ধরে, টেবিলের উপর একটা আছাড় মেরে ফেলে। গাড়িটা চেপে রাগে গম্ভীর ও ঠান্ডা গলায় বলল, ওর দিকে এই দুটি চোখ দিয়ে বাজি নজরে দেখেছিস? তোর এই চোখের অধিকার নেই ওর দিকে তাকানোর। এই পৃথিবীতে কারণ নেই ওর দিকে সব নজরে তাকানোর অধিকার কেবলমাত্র আমার আছে। এই কিরিসের জানোয়ারের বাচ্চা, তোর কত বড় স্পর্ধা! ইউ বট লুক অ্যাট মাই ওমেন। আয়, তোর এই দুটি চোখ আমি উপড়ে ফেলবো। কিরিসের এই ভয়াবহ হুমকিতে একেবারে নীরব হয়ে গেছে বার। রেহানরা জানে আজ এই ছেলেটির দুটি চোখ আজীবনের মতো অন্ধ হতে চলেছে, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে দ্য মাফিয়া কিং ইউকে। ক্রিস বোতলের এই ভাঙা টুকরোটা ছেলের চোখের ভিতরে দিয়ে দেয়। আর্তনাদ করে ওঠে ছেলেটা। চারপাশে শুধু তার আর্তনাদ শোনা যাচ্ছে। রিহান, কাবির, ইয়াবি কান চুলকানোর ভান করে ওদের কানে যাচ্ছে না এই আর্তনাদ। এটা যেন রোজকার ব্যাপার। একটা একটা নয়, দুইটা চোখে নষ্ট করে দেয় কিস ছেলেটার। চোখ দিয়ে অঝর রক্ত ঝরছে, হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে ছেলেটা, পারছে না। নিজের সর্বোচ্চ চেষ্টায় সে ব্যর্থ। চারদিকে শুধু ভয়ের আবহাওয়া। একটু আগে কেমন ছিল এই বারটা, জনবহুল হাসি ঠাট্টা আর মজার মধ্যে, কিন্তু হঠাৎ করেই এটা বদলে নিল রক্তাক্ত আর ভয়ঙ্কর রূপে। বারের সাইলেন্স ভেঙে আলোর কথাটা বদলে যায়। কিরিসের আঘাতের পর থেকে সবকিছু দ্রুত ছুটে গেছে। কেউ চিৎকার করে সাহায্যের ডাক দিল, কেউ বুকে দাঁত গুজে দাঁড়িয়ে আছে। প্যানিক, অরাজকতা এবং এক একজনের মুখে দেখা যায় অনুশোচনা। প্রথমজন ধীরে ধীরে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। একটু হাঁটার পরে পিছু হটে গেল। চোখে সামান্য শ্বাসনাল হালকা কাঁপছে। আর একটু সময় না পেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশে কেউ ছুটে গিয়ে ধাক্কা দিল, কিন্তু সে আর ওঠে না। চেষ্টা করলেও রক্তচাপ কমে, নিঃশ্বাস থেমে যায়। সবাই চরম আতঙ্কে ভেঙে পড়ে। কেউ ফোনে অ্যাম্বুলেন্স ডাকছে, কেউ কাগজি বইয়ে পড়ছে। দ্বিতীয়জন তার কুসন্তি নাই থেমে থাকতে পারল না। ভয়ে এদিক ওদিক ছুটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। সে কষ্টে করুণ আর্তনাদ করে মরে যায়। আর তৃতীয়জন, সে এতদিন বসজা করছিল, তার দেহ হঠাৎ করে জীবন ফেরেনি। লোকেরা তাকে বাঁচাতে চাইল, সবকিছু অকার্যকর। তিনজনেই লুটিয়ে পড়ে। বারটা এক ধরনের মকরব্বার মতো নিস্তব্ধতায় ভরে ওঠে। কিরিস স্থির দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো আনন্দ নেই, কেবল কঠোর বাস্তবতা। কেউ কেউ কিরিসের দিকে তাকিয়ে জানে যে আজকের ঘটনাটা শুধু এক ন্যায্যবোধের বিচার ছিল না, এটা একটি চরম নজির হয়ে গিয়েছে। ফোনে কেউ পুলিশ ডাকে, কেউ অ্যাম্বুলেন্স, কিন্তু সবাই বুঝে এখন থেকে শহরটা আর আগের মতো থাকবে না। এমন সময় মার্ক এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে স্বরে বলে, এখানে আপনারা যা দেখেছেন সেটা নিজেদের মধ্যে রাখবেন। এটা আমি ভদ্রভাবে বলছি। আর যদি এইখানের একটা কথা বাইরে যায় তাহলে বলে যারা এখানে আছো তারা সবাই কবরে যাবে, তাই সবাই চুপ থাকবেন। কথা শেষ করে মার্ক ক্রিসের দিকে একটা টাওয়াল এগিয়ে দেয়। ক্রিস হাতে থাকা রক্তের ফোঁটা মুছে নেয়। মার্কের কথার পর সবাই স্তব্ধ। কেউ আর চোখ তুলতে সাহস পায় না। বারটা এখন শুধু নিঃশব্দ। কেউ চিৎকার করলে মার্কের অচেনা থাকা লোকেরা পেছন থেকে বেরিয়ে আসবে। সবাই উপলব্ধি করে
সবাই উপলব্ধি করে যে এখানে বোঝানো হয়েছে মুখ খুললে ফল ভয়াবহ হবে। আইন কিরিসের প্রয়োগ মার্কেট। কিরিস এত নিখুঁতভাবে ওদের শেষ করেছে যে কিরিসের সাদা শার্টে এক ফোঁটা রক্তের চিহ্নও নেই। নিঃশব্দে দাঁড়িয়ে থাকা তার ভেতরে যেন ভয়ঙ্কর শান্তি। কিরিস একবার হাত বাড়াতে একজন এসে নিঃশব্দে একটা সিগারেট তার হাতে দেয়। কিরিস সিগারেট ধরিয়ে ঠোঁটে নেয়। ধোঁয়ার ভেতর যেন লুকিয়ে থাকে মৃত্যু আর রাজত্বের গন্ধ। ঠিক তখন রিহান আর ইয়াবি এসে বলে, ব্রো চল এবার রিসোর্টে যাই। যা, আমি আসছি। মার্ক, তুমি এসো। আমি যেটা আনতে বলেছিলাম। বস, চলেন। কাবিরা রিসোর্টের দিকে রওনা। সরি, আমি তোমার সম্পর্কে ওটা বলতে চাইনি। ওটা শুধু বলেছি তোমাকে আমার করে রাখার জন্য। লিসি কিছু বুঝতে পারছে না কোন কথার জন্য এই ক্ষমা। হঠাৎ কিরিস আবার লিসিকে শক্ত করে জড়িয়ে ধরে, ফিসফিসিয়ে বলে, আমাকে ছেড়ে যাবে না তো? আল কান্দো না। লিসির বুক কেঁপে ওঠে। সে মাথা তুলে তাকায় কিরিসের চোখে। ভেতরে এক বিশাল শান্তি, কিন্তু লুকানো বিষাদও। ধীরে কিরিসের বুকে মাথা রেখে লিসি বলে, যাব না, কখনো যাব না, যতদিন না আপনি অনুমতি দিচ্ছেন। ঠিক আছে। কিরিসের চোখের কোণে এক ফোঁটা আলো ঝলসে ওঠে। রাতের বাতাসে ধোয়া গন্ধ মিশে যায়। রয়ে যায় শুধু এক অব্যক্ত প্রতিশ্রুতি। ক্রিস কিছুক্ষণ লিসিকে আগলে রাখে। তার বুকের ভেতর যেন এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে। তারপর ধীরে ধীরে ছেড়ে দেয়। লিসি ছাড়া পেয়ে দ্রুত নিচের ভাঁজ হয়ে যাওয়ার শাড়ি ঠিক করতে থাকে। চোখে লজ্জা, হাতে তাড়াহুড়ো। ক্রিসের ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি ফুটে ওঠে। লিসিকে আবার নিজের কাছে নিয়ে আসি। ক্রিস এবার মুচকি হেসে বলে, খাটো মেয়ে জড়িয়ে ধরতে গেলে ঘাড় ব্যথা করে? লিসি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি? আমি খাটো? আপনি তাহলে তাল গাছ, খাম্বার মতো লম্বা। সরেন, আমাকে ছাড়ুন। কিরিস চোখে দুষ্টু হাসি নিয়ে বলে, আরে রাগ করছো কেন? জানো তো খাটো মেয়েরাই নাকি সবচেয়ে মিষ্টি হয়। লিসি চোখ ঘুরিয়ে বলে, আপনাকে এখন আমি পান দিতে বলেছি? ছাড়ুন। লিসি যেতে উদ্যত হলে কিরিস হঠাৎ পকেট থেকে কিছু বের করে। সে আলতো করে লিসির চুল সরিয়ে সেই চুলের ভাঁজে চুপচাপ একটা চুলের কাঁটা গেঁথে দেয়। লিসি থমকে যায়। তার চোখে বিস্ময়। চুলের কাঁটাটা ঠিক সেটাই যা কিরিস কিছুক্ষণ আগে নিজের কাছে রেখেছিল।
কিরিস লিসির দিকে তাকিয়ে আবার সেই অদ্ভুত শান্ত গম্ভীর হাসিটা দেয়। লিসির গাল লাল হয়ে ওঠে। সে নিজের হাত দিয়ে আলতো করে চুলের কাঁটা ছুঁয়ে দেখে। কিরিস নিচু গলায় বলে ওঠে, তাহলে লিসি শর্মা, এবার আমাকেও কিছু দাও। লিসি একটু চমকে যায়। আমি আবার কি দেব? কিরিস চোখে দুষ্টু আলো। যেটা আছে তোমার তাই দাও। লিসি কিছু বলার আগে হঠাৎ ওদের কথার মাঝখানে আরবি আর ইয়াবি এসে পড়ে। আরবি দুহাত দিয়ে চোখ ঢেকে ফেলে, হাসি চেপে বলে, আরে কিছু দেখি নাই আমি। ইয়াবি হাসি চেপে রেখে বলে, ভুল সময় চলে এলাম নাকি? এই আরবি, তুই তো টেনে আনলি। আরবি গম্ভীর মুখ করে ইয়াবির দিকে তাকিয়ে বলে, পারে, ছেলের পক্ষে তুই জানবি, মেয়ের পক্ষে আমি জানবো না বুঝি? ওদের দেখে কিরিস বিরক্তভাবে একটা লম্বা শ্বাস ফেলে। মনে হচ্ছিল একটু নিজের সময়টা আজ আর পেল না। লিসি লজ্জায় মুখ নিচু করে ফেলে, গাল টকটকে লাল। কিরিস ঠান্ডা স্বরে, এখানে আসার কারণটা জানতে পারি? আরবি চওড়া হাসি দিয়ে, আরে ভাবলাম তোমাদের দুজনের একটা সুন্দর ছবি তুলে দিই। ইয়াবি হাসতে হাসতে বলে, আমি আসতে চাইনি ভাইয়া, আরবি জোর করে এনেছে। আরবি নকল রাগ দেখিয়ে বলে, এ চুপ, নাহলে নিম পাতা খাওয়াবো। এই দেখো, তোমরা দুইজন একসাথে দাঁড়াও। ভাইয়া, তোমার ফোন দাও, একটা সুন্দর কাপল ছবি তুলে দিই। কিরিস চুপচাপ লিসির দিকে তাকায়। লিসি চোখ নিচু করে হাসে, কিন্তু মুখে কিছু বলে না। বাতাসে তখন মিষ্টি লজ্জার গন্ধ, আলোয় মিশে থাকে একটা নিঃশব্দ প্রেমের ছোঁয়া। লিসি হালকা অস্বস্তিতে হয়ে যায়। আরে না থাক, আমি গেলাম। কিন্তু কথাটা শেষ করার আগে কিরিস তার কোমর ধরে নিজের পাশে টেনে নেয়। লিসি এতটা অপ্রস্তুত যে নড়তেও পারে না। তার গাল লাল হয়ে ওঠে, বুকের ভেতর হালকা ধুকপুকানি। কিরিস পকেট থেকে ফোন বের করে শান্তভাবে আরবির হাতে দেয়। কিরিস কড়া গলায় বলে, তুলে দে। আরবি আর ইয়াবি মিলে হাসতে হাসতে কয়েকটা ছবি তুলে ফেলে। কিরিসের এক হাতে লিসির কোমর বাঁধা, আর লিসির চোখ নিচু করে লজ্জায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। লিসি এখন মুশকিলে, না পারছে চলে যেতে, না পারছে লজ্জাটা ধরে রাখতে। আরবি একবার হেসে বলে, এই ভাইয়া, এই পোস্টটা দারুণ, আরেকটা দে না। কিরিসের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে ধীরে লিসির পাশে গিয়ে দাঁড়ায়, এক হাত দিয়ে লিসির কোমর আলতো করে টেনে নেয় নিজের কারো নিজের আরো কাছের দিকে। লিসির শ্বাস আটকে যায়, মুখে লজ্জার ছাপ স্পষ্ট। আরবি বলে, এই এমন রিয়াল পোজ দিচ্ছ নাকি? ঠিক আছে ঠিক আছে, থামিস না, দারুণ লাগছে। ক্যামেরায় ক্লিকের শব্দে মুহূর্তটা জমে ওঠে। ক্লিক, ছবিটাই দেখা যায়। লিসি হালকা লজ্জার চোখ নামিয়ে রেখেছে। কিরিসের ঠোঁটে আত্মবিশ্বাসী মুচকি হাসি। তার হাত লিসির কোমরে হালকা স্পর্শে বাঁধা। দূর থেকে কেউ দেখলে বুঝতে পারবে না তারা প্রেমে আছে, তবুও ছবির ভেতর প্রেম যেন লুকানো আগুনের মতো জ্বলছে। এই ছবিটা ইতিহাস হয়ে থাকবে ভাইয়া, একদিন সবাই বলবে এই সেই কাপল। ইয়াবি বলে, এই ইতিহাস আমি নাম চাই, আমি নির্দোষ। কিরিস হালকা মুচকি হাসে, তারপর বলে, থাক আর তুলতে হবে না, ফোন দে, আর এখান থেকে যা, আমার কিছু কথা আছে লিসির সাথে। অ্যাবি হেসে বলে, এই আরবি চল, ওদের বেশি বিরক্ত করলে আজ রাতে আমাদের খবর হবে। আরবি মুখ বাঁকিয়ে, ঠিক আছে। এই লিসি, তুই কিন্তু দ্রুত আসিস, না হলে সবাই খুঁজতে শুরু করবে। ওরা চলে যায়। লিসি সুযোগ পেয়ে একটু সরে যেতে চায়, কিন্তু কিরিস হঠাৎ আবার টেনে নেয়। সে লিসিকে একদম কাছে নিয়ে আসে, মুখের সঙ্গে মুখ প্রায় ছুঁই ছুঁই। ক্রিস নিচু গলায় বলে, সামনে তাকাও। সে ফোনটা সামনে ধরে একটা সেলফি তোলে। লিসির গাল লজ্জায় জ্বলছে, চোখ নিচু, ঠোঁট হালকা কাঁপছে। ফোনটা নামিয়ে ক্রিস হঠাৎ বলে, লিসি, তোমার ঠোঁটে কি যেন লেগে আছে। সে হাত বাড়াতে চায়, কিন্তু লিসি তৎক্ষণাৎ নিজের হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। চোখ বড় বড় করে তাকায় ক্রিসের দিকে। এক মুহূর্তের নীরবতা, তারপর লিসি কিছু না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। তার শাড়ির আঁচল বাতাসে উড়ে ওঠে, গন্ধে মিশে যায় আতরার রাতের শীতল হাওয়া। ক্রিস হাসি মুখে তাকিয়ে বলে, আস্তে পড়ে যাবে কিন্তু। গম্ভীর রাতে রিসর্টের এক নিস্তব্ধতা। পার্টি শেষ, সবাই খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। দূর থেকে ঝিঝি পোকার ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না। আগামীকাল সকালে কিরিস আর তার পরিবার ফিরে যাবে। অনুয়ার অন্যরাও নিজ নিজ বাড়ি। কিন্তু এই মুহূর্তে কিরিসের ঘরে এখনো মৃদু আলো জ্বলছে। ঘড়িতে রাত 1:15। কিরিস একা বসে আছে ল্যাপটপের সামনে।
মার্ক পাঠানো নোহানের ফাইলগুলো একে একে খুলে দেখছে। তার চোখে ঠান্ডা মনোযোগ, ঠোঁটে সিগারেটের দাগ, পাশে টেবিলের গলিত ধোয়া ছায়া। হঠাৎ ক্রিসের ফোনটা বের করে, লিসির সঙ্গে তোলা ছবিটা দেখে হাত দিয়ে স্ক্রিনের ছবিটা বড় করে। চোখের কোণে হালকা নমনীয়তা, ঠোঁটে একটুখানি হাসি। সে কিছু না বলে চুপচাপ ছবিটা সেভ করে। কয়েক সেকেন্ড পর ফোনের স্ক্রিনে দেখা যায় ওই ছবিটা এখন ক্রিসের হোম স্ক্রিন। ক্রিস নিজের সঙ্গে বলে, এবার এটা কেউ বুঝতে পারবে না, এমনকি তুমিও না। অলকান্দনা। সকালের নরম রোদে রিসোর্টটা ধীরে ধীরে জেগে ওঠে। চারপাশের ব্যস্ততা, কেউ ব্যাগ গুছাচ্ছে, কেউ শাড়ির ট্রাকে লাগেজ তুলছে। পাখিদের ডাক, হালকা কফির গন্ধ আর সকালের ঠান্ডা বাতাসে এক শান্ত অথচ সক্রিয় পরিবেশ। ক্রিস তখন এক কাপ কফি হাতে রিসোর্টের বাগানে দাঁড়িয়ে। সাদা কাপে ধোয়া উঠছে আর তার চোখে দূরে পাহাড়ের দিকে। একে একে সবাই নিচে নেমে আসছে, প্রস্তুত যাত্রার জন্য। অভিরা সব গুছিয়ে নিয়ে চলে এসেছে। ঠিক তখনই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে লিসি, চোখে এখনো ঘুমের ছোঁয়া। পাশে আরবি, দুজনের নিচে দাঁড়িয়ে সবার কথাবার্তা শুনছে। কিরিশও এবার উপরে চলে যায় গুছিয়ে নিতে। কিছুক্ষণের মধ্যে কিরিশও ঘর থেকে বের হয়। আজ তার পরনে কফি রঙের শার্ট, উপরের দুটি বোতাম খোলা, বুকের উপর স্পষ্ট এবিএস দেখা যাচ্ছে, অ্যাপস দেখা যাচ্ছে। চারপাশে কয়েকজন মেয়ে অনিচ্ছা সত্ত্বেও এক ঝলক তাকিয়ে নেয়। ক্রিস নির্বাকভাবে বাবার দিকে এগিয়ে যায়। বাবা, একটা এমার্জেন্সি কাজ পড়েছে, আমি এখান থেকে সরাসরি সেখানে যাচ্ছি। তোমরা সবাই বাসায় চলে যাও, হয়তো আজ রাতে ফিরব। কোনো বিশেষ কাজ বুঝি? তারপর চারপাশে তাকিয়ে বলে, খালামণি, খালু, তোমরা ভালো থেকো, আমরা চললাম। সবাই যখন বিদায় নিচ্ছে ঠিক তখনই মার্ক গাড়ি থেকে নেমে আসে। তার হাতে ভাঁজ করা একটা কোট। নিশ্চুপে এগিয়ে এসে সেটা ক্রিসের দিকে বাড়িয়ে দেয়। ক্রিস কোটটা হাতে নিয়ে পরে নেয়, যেন ও শরীরের জন্যই বানানো। সূর্যের আলোয় চকচক করছে কালো ঘড়ির রূপালী ফ্রেম। গাড়িতে ওঠার আগ মুহূর্তে চোখটা হঠাৎ ঘুরে যায় লিসির দিকে। দু চোখে চোখ পড়ে যায়। মুহূর্তটা স্থির হয়ে থাকে এক সেকেন্ডের জন্য। লিসি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়। ক্রিস এবার আরবির দিকে তাকায়। আরবি হাসতে হাসতে বলে, এই, এটা ভাইয়ার কলম। লিসি, এটা দিয়ে আয় তো। কি? আমি কেন? কথা শেষ হওয়ার আগেই আরবি হালকা ধাক্কা দেয়। লিসি ঢলে গিয়ে কোনো মতে সামলে ক্রিসের সামনে এসে পড়ে। ক্রিস সঙ্গে সঙ্গে তার কাঁধ ধরে ফেলে, দৃঢ়ভাবে। ক্রিস নিম্ন স্বরে, তুমি রাতের পরে পালিয়ে গেলে কেন? লিসি চমকে নিচু গলায়, আমি ভয় পেয়েছিলাম। ক্রিস চোখে চোখ রেখে, ভয়? আমার কাছে? লিসির চোখ নামিয়ে, আপনি হঠাৎ এত কাছে চলে এসেছিলেন, বুঝতে পারিনি কি করব। ক্রিস এক ধাপ কাছে এসে এমন স্বরে বলে, যা শুধু ওরা দুজনেই শুনতে পায়, তুমি পালিয়ে গেছ, আমি কিন্তু তোমার দৌড়ের দিকটাই মুখস্থ করে ফেলেছি। লিসি হঠাৎ তাকিয়ে দেখে তার চোখে কিছু আছে, ভালোবাসা না ভয়, বোঝা মুশকিল। ক্রিস হালকা হাসে, ঠোঁটের কোণে তীব্র এক শান্ত আগুন। যাবার সময় অন্তত বলতে পারতে, আমি চলে যাচ্ছি। লিসি চোখ নামিয়ে বলে, চলে যাচ্ছি? ক্রিস এক পা সামনে এগিয়ে এসে বলে, যেখানেই যাও না কেন, তোমার শেষ ঠিকানা হবে এই ক্রিসের হৃদয়ে। লিসি হালকা চমকে উঠে, লজ্জায় কিছু বলে না। ক্রিস কলমটা হাতে নিয়ে তার কানের পাশে গুজে ফিসফিস করে বলে, রাতে অপেক্ষা করো, আমি কিন্তু তোমার জন্য আসবো। লিসি মৃদু কণ্ঠে, ক্রিস গাড়িতে উঠে চলে যায়। ধুলোর হালকা আস্তরণে আকাশটা ঝাপসা লাগে। লিসি ফিরে আসে সবার মাঝে। অভি তখন হালকা অভিমান নিয়ে বলে, তাহলে আবার কবে দেখা হবে? লিসি হাসতে হাসতে, হয়তো খুব শিগগিরই। মন খারাপ করিস না, চকলেট কিনে দেবো, ঠিক আছে? অভি মুচকি হেসে, দিতে হবে কিন্তু। আর মনে রেখো, দেখা যেন সত্যি খুব শিগগিরই হয়। সবাই একে একে বিদায় নিয়ে গাড়িতে ওঠে। রিসোর্টের দরজা পেরিয়ে গাড়িগুলো দূর সড়কে মিলিয়ে যায়। পেছনে রয়েছে কেবল সেই সকালের আলো আর লিসির চোখে ভাসতে থাকা ক্রিসের গভীর দৃষ্টি। ক্রিসের গাড়ি কোথাও থামে না, সোজা তার নিজস্ব বাড়ির দিকে যায়।
রিসর্ট থেকে ফিরে সরাসরি সে তার প্রাইভেট ভিলায়, যেখানে সাধারণত কেউ প্রবেশের অনুমতি পায় না। বাইরে দাঁড়িয়ে থাকে কয়েকজন গার্ড, আর ভিতর একদম নীরব পরিবেশ। কিরিস সোফায় বসে আছে, হাতে এক কাপ কালো কফি, চোখে সেই চেনা ঠান্ডা দৃষ্টি। ঠিক তখন দরজায় টোকা। মার্কে ঢুকে আসে হাতে একটা মোটা ফাইল নিয়ে। স্যার, নুহানের ব্যাপারে রিপোর্ট রেডি। কিরিস ফাইলের দিকে না তাকিয়ে শুধু বলে, বলো। মার্ক ফাইল খুলে পড়ে শোনাতে শুরু করে। নুহান চট্টগ্রামের রামপুর ইউনিয়ন ওই গ্রামের চেয়ারম্যান সাইদুল হকের ছেলে। ছোটবেলা থেকেই বদমেজাজি, আর মেয়েদের পেছনে ঘোরাঘুরি ছিল অভ্যাস। 5 বছর আগে ইভটিজিং এর এক ঘটনায় মেয়েটার পরিবার মামলা করে। তখন জেল কাটে 3 বছর। সেই 3 বছরের ভেতরে কিছু লোকের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। বাইরে বেরিয়ে এসে সরাসরি যোগ দেয় আন্ডারওয়ার্ল্ডে। বাবা চেয়ারম্যান হয়, পুলিশের ভেতর কিছু সংযোগ পেয়ে যায়। এখন চট্টগ্রাম, কক্সবাজার আর আশেপাশের এলাকায় ড্রাগ ডিউটি, এক্সটোরিয়েশন এসব নিয়ন্ত্রণে রাখে। নিজেকে বলে নুহান ভিশন, কারণ তার একটা নিজের লোকাল গ্যাং আছে, যেটাকে তারা বলে দ্য ভিশন গ্রুপ।